আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আমরা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম দাবিদার। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, কিন্তু দেশ বিরোধী ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে এতটুকু দ্বিধা আমরা করব না। আমরা পরিষ্কার ভাষায় বলি, শারমিন মুর্শেদকে তাকে আপনারা নিয়ন্ত্রণ করুন, এদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে তার এই কণ্ঠকে আপনারা স্তব্ধ করুন। এদেশের আলেম সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে, ইঙ্গিতপূর্ণভাবে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটাক্ষকারী শারমিন মুর্শেদকে আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই। আমার নবীর ইজ্জতের দিকে তুমি যে কটাক্ষপূর্ণ আঙ্গুল তুলেছ, নবীর ইজ্জতের হেফাজতের জন্য সে আঙ্গুল আমরা ভেঙে ফেলতে প্রস্তুত রয়েছে। হে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতাকামী জুলাই যোদ্ধারা, আসো ইসলামপন্থীদের সাথে হাতে হাত রাখো, বাংলার স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলবার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মী ও সংগ্রামী যশোরবাসী, আমি সর্বপ্রথম ইতিহাসের অন্যতম সূতিকাগার বাবরি মসজিদ লং মার্চের ঐতিহাসিক এই স্মৃতিময় ভূমি যশোরের মাটি ও মানুষকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের ঐতিহাসিক গণসমাবেশ থেকে 24 জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী সকল বীর শহীদানদের রূহ এবং আত্মার মাগফিরাত কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করি। সেই সাথে বিগত 16 বছরের ফ্যাসিবাদী আমলে শাহাদাত বরণকারী 2009 সালের পিলখানা ট্র্যাজেডির সকল 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা, 2014-15 সালে সরকার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী বিরোধী দলের নেতাকর্মী, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশ বিরোধী ভারতের বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদকারী হেফাজতে ইসলামের শাহাদাত বরণকারী নেতাকর্মীদেরকে, আর সর্বশেষ 2024 সালের হাজার হাজার বাংলার দামাল সন্তানদেরকে, যাদের রক্তের স্রোতের উপর ভেসে বাংলাদেশ 2024 সালের 36 জুলাই নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের আজ 1 বছর পূর্তি হতে চলেছে। রক্তঝরা জুলাই আবার বাংলার মাটিতে ফিরে এসেছে, অথচ আজও পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হয়নি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য এটি অত্যন্ত একটি অবমাননাকর লাঞ্ছনার বিষয়। এর দায় এবং এই ব্যর্থতা বর্তমান সরকারের। এই জুলাই মাস শেষ হওয়ার আগে জুলাই ঘোষণা জাতির সামনে ঘোষিত হতে হবে এবং সেই জুলাই ঘোষণার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মনে করি, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, আগামীর বাংলাদেশ গঠনের পিছনে 1947 সালের দেশ বিভাগ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবকে সামনে রেখে এই পাটাতনের উপর আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
যদি বাংলাদেশের আগামী বিনির্মাণের ক্ষেত্রে ভিন্ন কোনো চিন্তা করা হয়, এদেশের তাওহীদি জনতা আবার রাজপথে নামবে, আবার তারা আন্দোলনের মাঠে নামতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার 3 যুগের মাথায় এসে স্মরণ করতে চাই, বিগত দিনে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি এবং উম্মার স্বার্থ রক্ষায় যে সকল ত্যাগ, অবদান এবং ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পরেই 1991 সালে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার কর্ণধার, তার পুরোধা ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের সর্ববৃহৎ রাজনৈতিক মোর্চা ইসলামী ঐক্যজোট গঠিত হয়েছিল। ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম অবদান। 1992 সালের 6ই ডিসেম্বর যখন উগ্রবাদী ভারতীয় হিন্দুত্ববাদীরা মুসলমানদের প্রাণের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের অবিসংবাদিত নেতৃত্বে বাংলার মাটি থেকে অযোধ্যা অভিমুখে বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে বিশ্বকাপন লং মার্চ পরিচালিত হয়েছিল। আমরা লক্ষ্য করেছি 1996 সালে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস একদলীয় নির্বাচনকে প্রতিহত করবার জন্য শাইখুল হাদিসের নেতৃত্বে অনবদ্য ভূমিকা পালন করেছে। 1996 সালে ক্ষমতায় আসার পর সেই সময়ের ভারতীয় তাবেদার আওয়ামী লীগ সরকার একের পর এক দেশ বিরোধী যখন চুক্তি এবং সিদ্ধান্তগুলো পালন করছিল, শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশের 1/10 পার্বত্য অঞ্চল বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে তুলেছিল। সেই পার্বত্য শান্তি চুক্তির নামে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী সেই শান্তি চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক পার্বত্য চট্টগ্রাম অভিমুখে ঐতিহাসিক লং মার্চের ভূমিকা পালন করেছিলেন। ঠিক তেমনি ভাবে বসনিয়া হার্জেগোভিনাতে যখন সার্বিয়ানদের বর্বর নির্যাতন নেমে এসেছিল, শাইখুল হাদিসের নেতৃত্বে গোটা বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহের অভিযান পালন করার মধ্য দিয়ে সেই বসনিয়ার নির্যাতিত মজলুম মুসলমানদের সাহায্যার্থে বাংলার এই প্রান্ত থেকে মুজাহিদ প্রেরণের কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন। ঠিক তেমনি ভাবে যখন ভারত একতরফা ভাবে বাংলাদেশের সকল নদীর পানিগুলোকে প্রত্যাহার করে নেওয়ার স্বৈরাচারী মানবতা বিরোধী একটার পর একটা ভূমিকা পালন করে আসছিল, টিপাই মুখ অভিমুখে লং মার্চ করে বাংলাদেশের স্বার্থ রক্ষার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 2006 সালে বাংলাদেশের কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় সনদের স্বীকৃতির জন্য অশীতিপর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিনের পর দিন রাজপথে অনশন করে অবস্থান করে বাংলাদেশের ধর্মীয় জনতার প্রাণের দাবি কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়নে অনবদ্য ভূমিকা পালন করেছেন। ইতিহাস বলে দেশ, জাতি এবং মিল্লাতের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিস সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। 2013 সালে শাপলা চত্বরে শাহাদাতের সেই রক্তবিধৌত সেই মসনদ তৈরি করবার ক্ষেত্রেও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের ঐতিহাসিক ভূমিকা পালিত হয়েছে। 2013 সালের শাপলা চত্বরের মর্মন্তুদ রক্তস্নাত ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে নেতৃত্বের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। অতঃপর 2021 সালে সেই বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারের সবচেয়ে বেশি রোশানলে পড়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে আবদ্ধ রেখে
খেলাফত মজলিসকে ধ্বংস করবার পায়তারা চালিয়েছিল শেখ হাসিনা। আল্লাহর রহমতে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার নেতৃত্বকে ধ্বংস করতে পারে নাই। শেখ হাসিনা তল্পা নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইতিহাসের সকল যুগ সন্ধিক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালনকারী বাংলাদেশ খেলাফত মজলিস 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবেও খেলাফত মজলিস, যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিসের সন্তানেরা টেকনাফ থেকে তেতুলিয়ায় ইস্পাত কঠিন তারা লড়াই চালিয়েছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, স্বৈরাচারীর সামনে মাথা নোয়ায়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব সাধিত হওয়ার পরে 8ই আগস্ট থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তাদেরকে সহযোগিতা করে আসছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি অন্যায় এবং অবৈধ দেশ এবং দেশের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী প্রতিটি কার্যকলাপের তীব্র প্রতিবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে। আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আমরা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম দাবিদার। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। কিন্তু দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে এতটুকু দ্বিধা আমরা করব না। আমরা পরিষ্কার ভাষায় বলি, শারমিন মুর্শেদকে তাকে আপনারা নিয়ন্ত্রণ করুন। এদেশের ইসলাম পন্থীদের বিরুদ্ধে তার এই কণ্ঠকে আপনারা স্তব্ধ করুন। এদেশের আলেম সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে, ইঙ্গিতপূর্ণভাবে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটাক্ষকারী শারমিন মুর্শেদকে আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই। আমার নবীর ইজ্জতের দিকে তুমি যে কটাক্ষপূর্ণ আঙ্গুল তুলেছ, নবীর ইজ্জতের হেফাজতের জন্য সে আঙ্গুল আমরা ভেঙে ফেলতে প্রস্তুত রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস তার ঐতিহ্যের ধারা অনুযায়ী জুলাই বিপ্লবের পর থেকে আমরা প্রতিটি মঞ্চে বলে আসছি, আমরা জুলাই এবং আগস্ট বিপ্লবের অংশীজনদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ দেখতে চাই। ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যকে আমরা যে কোনো মূল্যে অটুট এবং অবিচ্ছিন্ন রাখতে চাই, অবিচ্ছেদ্য রাখতে চাই। এজন্য আমরা এই জুলাই বিপ্লবের অংশীজন বিগত 16 বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার জুলুমের শিকার প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমরা আরো ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবার উদাত্ত আহ্বান জানিয়েছি। আজও আমি সেই আহ্বান জানাই। আমি বলতে চাই, নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতাকে আপনারা পারস্পরিক হানাহানিতে যদি পরিণত করেন, এর মাধ্যমে যদি আবার বাংলাদেশে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, আবার যদি বাংলাদেশ বিরোধী স্বৈরাচারী বাকশালী শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার দুঃস্বপ্ন দেখে, এজন্য ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা কারো কারো মাধ্যমে আবার সেই শেখ হাসিনার, তার সেই স্বৈরাচারী 1972 থেকে 75 সাল পর্যন্ত বাকশাল কায়েমকারী শেখ মুজিবুর রহমান সাহেবের স্বাধীনতা যুদ্ধের অবদানের নামে আবার 72-এর বাকশালী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যারা ওকালতি করছেন, সাবধান করে দিতে চাই, এই আবু সাইদ মুগ্ধদের বাংলাদেশে আর কোনোদিন সেই দিন ফিরে আসবে না ইনশাআল্লাহ। এজন্য আমি প্রতিযোগী বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদারতার প্রতি পথ চলার উদাত্ত আহ্বান জানাই। পারস্পরিক প্রতিযোগিতা থাকবে,
কিন্তু সেই প্রতিযোগিতা যেন একের প্রতি অন্যের বিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত না হয়। আজকে বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক হারের যেই প্রস্তাবনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে দুটি পক্ষ মারমুখী এবং আক্রমণমুখী হয়ে উঠেছে। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ভবিষ্যতের স্বার্থে এটাকে উদ্বেগজনক কার্যকলাপ হিসেবে চিহ্নিত করছে। এজন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস পিআর পদ্ধতিকে কেন্দ্র করে সৃষ্ট এই বিতর্ক নিরসনে জাতির জন্য কল্যাণকর যেই প্রস্তাবনা উপস্থাপন করেছি, বিএনপি, জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত ভারসাম্যপূর্ণ সেই নির্বাচনী প্রস্তাবনাকে বিবেচনায় নিয়ে সেটা কার্যকর করার আহ্বান জানাই। বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে, আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক পক্ষগুলো একটি বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, সেটি হলো আগামীর বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে। নিম্ন কক্ষে 300 থেকে 400 সদস্য থাকবে, উচ্চ কক্ষে 100 সদস্য থাকবে। এই বিষয়গুলোতে মোটামুটি সকল দলের রাজনৈতিক পক্ষের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন যেই বিভেদ সেটা হলো নির্বাচন ব্যবস্থার পদ্ধতিগত বিভেদ। সেই ক্ষেত্রে এক পক্ষ পিআরের পক্ষ নিচ্ছে, সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষ নিচ্ছে, আরেক পক্ষ সকল জোর দিয়ে সকল শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করার ডাক দিচ্ছে। ভ্রাতৃঘাতী এই হানাহানি বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে উভয় পক্ষের ছাড় দিয়ে মাঝামাঝি একটি পন্থায় আসা, এটি হবে আগামীর বাংলাদেশের জন্য স্বার্থ রক্ষার একমাত্র পথ। এজন্য আমরা বলেছি এর মাঝামাঝি পথ হলো সংসদের উচ্চ কক্ষ সম্পূর্ণ সংখ্যানুপাতিক হারে সদস্য নির্বাচিত হোক, নিম্ন কক্ষে আংশিক ক্ষুদ্র অংশে সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতি কার্যকর করার প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তার অর্থ হলো পিআর পদ্ধতির সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পদ্ধতির যেই সমালোচনাগুলো, যেই দুর্বলতাগুলো দেখানো হচ্ছে এবং প্রকৃত যেই দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার সমস্যাগুলো সমাধান করবার জন্য আমরা মনে করি সরাসরি বর্তমান বাংলাদেশে যেমনিভাবে 300 আসনে সরাসরি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়, এই চলমান পদ্ধতি বহাল থাকুক। অর্থাৎ 300 আসনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তি বিজয়ী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হবে। এরপরে 300 সদস্য নির্বাচিত হওয়ার পর শুরু হবে সংখ্যানুপাতিক হারের হিসাব। অর্থাৎ অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভোটের অনুপাত হিসাব করতে হবে। সংখ্যানুপাতিক হারে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী দলগুলো কে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোটের অনুপাত হিসাব করা হবে। যারা যত অনুপাতে ভোট পেয়েছে হিসাব করতে হবে 300 আসনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে আনুপাতিক হারে কোন দল কতটি সংসদীয় আসন লাভ করলো। যারা সর্বমোট প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী সংসদ সদস্য ইতিমধ্যে পেয়ে গিয়েছে, তাদের নতুন করে আর কোনো আনুপাতিক হারের সংসদ আসন পাওয়ার সুযোগ থাকবে না। আর যারা তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সমপরিমাণ সংসদ সদস্য নির্বাচিত সংসদ সদস্য পায়নি, তাদের সেই পরিমাণ প্রাপ্ত ভোটের অনুপাতে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদ দিতে হবে। আমি একটি দৃষ্টান্তের মাধ্যমে আমি বিষয়টিকে আরো ক্লিয়ার এবং স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করছি। ধরে নিন 300 আসনে নির্বাচন হলো, একটি দল 300 আসনের মধ্যে 150টি অর্থাৎ 50% তারা সংসদ সদস্য আসনে বিজয়ী হলো।
তাহলে তাদের সংসদ সদস্য হলো কতজন? 150 জন, অর্থাৎ 50%। এখন দেখতে হবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত কত। তারা যদি কাস্টিং ভোট, প্রাপ্ত ভোটের অনুপাত যদি হয় তাদের 50% বা তার চেয়ে কম, তাহলে বোঝা গেল তারা যেই অনুপাতের ভোট পেয়েছে সেই অনুপাতের প্রতিনিধিত্ব তাদের সংসদে নিশ্চিত হয়েছে। সুতরাং তাদের জন্য আর নতুন কোনো আসন এবং প্রতিনিধিত্বের প্রয়োজন নেই। কিন্তু যেই সকল দলগুলো তারা কেউ ভোট পেয়েছে পার্সেন্টেজ, একটা বিশেষ পার্সেন্টের ভোট তারা পেয়েছে, কেউ 20%, কেউ 25% ভোট পেয়েছে, কিন্তু সংসদে 300 আসনের মধ্যে 20% অথবা 25% সংসদ সদস্য পদ তারা পায়নি, তাহলে বোঝা গেল সারা দেশে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ সদস্যের বা সংসদের প্রতিনিধিত্ব তাদের হয়নি। সুতরাং যেই পরিমাণ সংসদের অনুপাত, এই প্রতিনিধিত্ব তাদের অবশিষ্ট রয়েছে, সেই অবশিষ্ট সংসদের প্রতিনিধিত্ব তাদেরকে সংরক্ষিত আসন থেকে প্রদান করার মাধ্যমে তাদের প্রাপ্ত ভোটের প্রতিনিধিত্ব তাদেরকে প্রদান করতে হবে। সুতরাং কেউ যদি 10% ভোট পেয়ে থাকে, আর যদি সে 10 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকে তাহলে সংখ্যানুপাতিক হারে সে 30টি আসন পাওয়ার কথা, সে পেয়েছে 10টি আসন, তাহলে তাকে আরো 20টি আসনের প্রতিনিধিত্ব তাকে দিতে হবে। তাহলে তার প্রাপ্ত 10% ভোটের পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব সংসদে হবে। আর কেউ যদি 30% ভোট পেয়ে থাকে, তাহলে তার সংসদে প্রতিনিধিত্ব থাকার কথা 90টি। যদি সে 90টি আসন না পেয়ে থাকে, তাহলে তাকে 90টি আসন পূরণ করার জন্য সংরক্ষিত আসন থেকে তাকে সংসদ সদস্য পদ দেওয়া হবে। এইভাবে বাংলাদেশে বর্তমানে চলমান নির্বাচন ব্যবস্থায় যে একটি ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক রয়েছে। আপনারা বলবেন ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক কি? আমি আজকের অডিয়েন্সকে লক্ষ্য করে বর্তমান চলমান নির্বাচন ব্যবস্থার সেই ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমান এই চলমান নির্বাচন ব্যবস্থায় অধিকাংশ ভোটারদের, যারা ভোটাধিকার প্রয়োগ করে, তাদের অধিকাংশ ভোটারদের প্রতিনিধিত্ব সংসদে হয় না। দেখা যায় যারা সরকার গঠন করে, অতীতের ফেয়ার ইলেকশনগুলোকে যদি আমরা বিবেচনায় আনি, 2001 সাল এবং 2008 সালের নির্বাচনে দেখা গেল একটি দল 230 আসন অথবা 260 আসন লাভ করলো, অথচ তারা ভোট পেয়েছিল আনুপাতিক হারে 30 থেকে 35% ভোট। 35%-এর ভোট পেয়ে তারা প্রায় 90% সিট দখল করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, ফ্যাসিবাদকে জন্ম দিল। আর বাংলাদেশের 60 থেকে 65% মানুষ যারা ভোটাধিকার প্রয়োগ করলো, তাদের সেই ভোটাধিকারের কোনো প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকলো না। কাজে এই শুভঙ্করের ফাঁক বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত এই প্রস্তাবনার আলোকে যদি আগামী দিনে নিম্নকক্ষে আংশিক পিআর পদ্ধতি কার্যকর করা হয়, একদিকে পিআর পদ্ধতির দুর্বলতার দিকগুলো থেকেও রাষ্ট্র রক্ষা পাবে, আরেকদিকে গোটা বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগকারী সকল মানুষের ভোটের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে বিবাদমান পক্ষগুলো একটু একটু ছাড় দিয়ে এই ফর্মুলায় যদি তারা চলে আসে, এই ফর্মুলা যদি তারা গ্রহণ করে, চলমান নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ যুদ্ধান্ধী অবস্থার অবসান ঘটতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা বলতে চাই, এই যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, এর অর্থবহ একটা সংস্কার পরিচালনা করা ছাড়া, সংস্কার সাধন করা ছাড়া, নির্বাচন ব্যবস্থায় চলমান দুর্বৃত্তায়নের পথ বন্ধ করা ছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটা আবার নতুন করে ফ্যাসিবাদের জন্ম দিবে। এজন্য আমরা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি তুলেছি। সেই সঙ্গে আমরা সংবিধানে
বাংলাদেশের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এবং বাংলাদেশের সৃষ্টির পেছনের প্রেক্ষাপটকে বিবেচনা করে সংবিধানের মূল নীতিগুলোকে পুনর্বিন্যাস করবার আহ্বান জানিয়েছি। সেই জায়গায় আমরা পরিষ্কার বলেছি, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধানে ফিরিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় পচামাল আবার ভারতকে ফেরত দিতে হবে। 1972 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মৌল 4 নীতির মধ্যে ভারতীয় নীতিগুলোকে প্রতিস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে তিনি বলি দিয়েছিলেন। তার খেসারত আজও পর্যন্ত বাংলাদেশের মানুষকে গুনতে হচ্ছে। 24-এর বিপ্লবের পর বাংলাদেশ আর কোনদিন ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতীয় গোলামীর জিঞ্জির আর কোনদিন এদেশের মানুষের গলায় পড়তে দেওয়া হবে না। সেই সঙ্গে আমরা বলতে চাই, 71 সালে আমরা বলেছিলাম পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, ভারতের দাসত্ব করবার জন্য নয়, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। আজ 2025 সালে এসে আমরা আবারও বলছি, আমরা দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়। সুতরাং আমার বাংলাদেশে হিউম্যানিটারিয়ান করিডোরের নামে অথবা মানবাধিকার কমিশনের নামে পশ্চিমা অসভ্যতা কিংবা পশ্চিমা বাংলাদেশের সমাজ বিরোধী কোনো কালচার বাংলাদেশে আমদানি করবার যে কোনো অপতৎপরতা রক্ত দিয়ে আমরা রুখে দেব, রক্ত দিয়ে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। দেশ এবং ইসলামের পক্ষে, জাতি এবং স্বাধীনতার পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে অতীতের দিনগুলোতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামী দিনেও নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ খেলাফত মজলিস এবং এদেশের ইসলাম প্রিয় জনতা তারা তাদের অভিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছে। আরেকটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই বিপ্লবের সৈনিকদেরকে এবং সকল রাজনৈতিক অংশীজনদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, 2024-এর বিপ্লবের চূড়ান্ত ক্ষণ 5ই আগস্টের অপরাহ্নের কথা একবার স্মরণ করুন। 2024-এর 5ই আগস্ট দুপুর 2টার সময় যখন বাংলাদেশের মানুষ তাদের সেই কাঙ্ক্ষিত সুসংবাদটি শুনতে পেল, লেডি ফেরাউন বাংলার মানুষের খুনি হত্যাকারী হাজারো মানুষের রক্ত যার হাতে লেগে আছে, সেই কুখ্যাত লেডি জালিম শাহী শেখ হাসিনা বাংলার মাটি থেকে পালিয়ে গিয়েছে, এদেশের মানুষ সেদিন বাদ ভাঙ্গা উল্লাসে ফেটে পড়েছিল। দুপুর 2টো থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টার 5ই আগস্টের বাংলাদেশকে কল্পনা করুন। একটি চিত্র ভেসে উঠবে, আর সেই চিত্র হলো টেকনাফ থেকে তেতুলিয়ায় জনগণের অর্থায়নে রাজপথগুলোতে ভাস্কর্যের নামে যে মূর্তিগুলো স্থাপন করে মসজিদের নগর বাংলার মাটিকে মূর্তির নগরে পরিণত করবার হাসিনার স্বৈরাচারী ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে সকল মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে হিন্দুদের কোন মন্দিরের মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় না। এটাই ছিল বিপ্লবের প্রেরণা, এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনা। আমরা সেই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে 1947 সালের চেতনাকে সামনে রেখে 71-এর মুক্তিযুদ্ধের জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণাকে সঙ্গে রেখে 24-এর জুলাই বিপ্লবের সেই চেতনাকে সমুন্নত রেখে আগামীর বাংলাদেশ দেখতে চাই। কাজেই শেখ মুজিবুর রহমানের স্থানে জিয়াউর রহমান অথবা অন্য কারো ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করবার কোন পরিকল্পনা যদি করা হয়, আমরা আবার শাপলা চত্বরে যাব, আমরা আবার যুদ্ধে যাব।
তাওহীদের এই পবিত্র ভূমিকে আর কোনোদিন মূর্তির শহরে, মূর্তির দেশে পরিণত করতে দেওয়া হবে না। সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের নিজ নিজ অঙ্গনে সাম্প্রদায়িক অধিকার ভোগ করবে, ধর্মীয় নিরাপত্তা ভোগ করবে। আমরা 1993 সালের 4 জানুয়ারি যশোরের খুলনা বাস স্ট্যান্ড থেকে নিয়ে সেই অযোধ্যামুখী সীমান্ত শহর বেনাপোলের কাছাকাছি ঝিকরগাছা পর্যন্ত 16 মাইল পথের লং মার্চের একজন কর্মী ছিলাম আমি। আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতার সেই অবিনাশী, অবিনশ্বর এবং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সেই বিশাল কালেমার পতাকাধারী মিছিল চলছে। রাস্তার দুপাশে অসংখ্য মন্দির, অসংখ্য সিঁদুর পরা নারীরা, হিন্দুরা হেঁটে যাচ্ছে, অসংখ্য ধুতি পরা হিন্দু ভাইয়েরা হেঁটে যাচ্ছে এবং তারা লং মার্চের কাফেলাকে স্বাগত জানিয়েছে। লং মার্চের কাফেলার পক্ষ থেকে তাদেরকে অভিবাদন জানানো হয়েছে। কোনো একটি মন্দির অথবা কোনো একজন হিন্দু নাগরিকের প্রতি বিন্দুমাত্র কোনো আক্রমণাত্মক আচরণ করা হয়নি। এটাই হলো বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক চেতনার নামে মসজিদের নগরকে মূর্তির নগরে পরিণত করবার পায়ে তারা বরদাস্ত করা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার আখেরি পয়গাম, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা ইসলাম এক সূত্রে গাঁথা। মুসলিম জাতিসত্তা গঠনের 100 বছরের অভিপ্রায় নিয়েই বাংলাদেশ গঠিত হয়েছিল। সুতরাং বাংলাদেশ মুসলিম জাতিসত্তার সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব দুশ্মন। হে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতাকামী জুলাই যোদ্ধারা, আসো ইসলামপন্থীদের সাথে হাতে হাত রাখো। বাংলার স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলবার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সকল সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি আমার উদাত্ত আহ্বান, আজকের এই গণসমাবেশের অভূতপূর্ব সাফল্যের পর পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ুন। গ্রামে গঞ্জে খেলাফতের দাওয়াত নিয়ে আপনারা মানুষের দোরগোড়ায় পৌঁছে যান। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ যে বৈষম্যহীন সমাজ গড়বার স্বপ্ন দেখেছে, সেটা মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। আল্লাহর জমিনে সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তই পারে চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা উপহার দিতে। আর আল্লাহ প্রদত্ত একমাত্র রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা। এই জন্য খেলাফতের দাওয়াত ব্যাপক হারে মানুষের কাছে প্রচার করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস তার দলীয় প্রতীক রিকশাকে নিয়ে 300 আসনে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করছে। প্রত্যেকটি আসনে রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে। মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিন। আমরা এদেশের মানুষকে সংগঠিত করে চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে, প্রয়োজনে গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেই ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস এবং সকল দেশপ্রেমিক ইসলাম প্রিয় জনতার এই বাঁধ ভাঙ্গা জোয়ার সামনের দিকে এগিয়ে যাক। বাংলাদেশ রক্ষা পাক, বাংলাদেশের ইসলাম এদেশে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।